আমন্ত্রণ জানাচ্ছি গণিতের আরেকটি নতুন ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা ছোট একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যে 5টি আপাতন স্বীকার্য সমূহ বর্ণনা করো। আমরা 5টি আপাতন স্বীকার্য সমূহ বর্ণনা করব, তার আগে আমরা বুঝি যে আপাতনটা আসলে কি। আপাতন বলতে সাধারণত আমরা বুঝি কোনো কিছু পড়ে যাওয়া বা আকস্মিক পতনকে বোঝায়। অর্থাৎ কোনো একটা বস্তু বা কোনো একটা ঘটনার আগমনকে আমরা বুঝি হচ্ছে আপাতন। কোনো একটা বস্তু বা কোনো ঘটনার আগমন হচ্ছে আপাতন। কিন্তু পদার্থবিজ্ঞান অবশ্যই এটা একটা ভিন্ন অর্থ বহন করে, যে আলোকরশ্মির আসা বা আলোকরশ্মির আগমনকে বোঝায়। তো আমরা গণিতের এই 5টি আপাতন স্বীকার্য সমূহ নিয়ে একটু আলোচনা করব। চলো আলোচনা করি। দেখো, এই আপাতন স্বীকার্যটা আসলে কি? বিমূর্ত জ্যামিতিক ধারণা হিসাবে স্থানকে বিন্দু সমূহের সেট ধরা হয়। এই বিমূর্ত জ্যামিতিক ধারণাটা কি? বিমূর্ত হচ্ছে যার নির্দিষ্ট কোনো আকার নেই বা নির্দিষ্ট কোনো রূপ নেই, এমন একটা ধারণা। তো ধরো যে আমরা যদি স্থানের কথা চিন্তা করি, স্থান বা স্পেসের কথা চিন্তা করি, আমি যে জায়গাটার উপর দাঁড়ায় আছি সেই জায়গাটার কথা বা এই বোর্ডটাকে যেখানে রাখা হলো, এই যে সব কিছু, অর্থাৎ কোনো একটা বস্তু যে জায়গাতে অবস্থান করে, যে জায়গাতে কোনো একটা বস্তুকে রাখা হয় বা যে জায়গায় বস্তুটি যার অবস্থান নির্ণয় করা হয়, সেই জায়গাটা কি হচ্ছে আমরা বলি স্থান। এই স্থানটা কিন্তু সীমাহীন, এই স্থানটা কিন্তু সীমাহীন। তো এই যে বিমূর্ত জ্যামিতিক ধারণা হিসাবে স্থানকে বিন্দু সমূহের সেট বলা হয়। অর্থাৎ বিন্দু সমূহকে আমি যেখানে রাখবো, সেই বিন্দুগুলো যে জায়গাটা জুড়ে থাকবে সেটা হচ্ছে একটা স্থান, আর স্থান হচ্ছে সেই স্থানটা হচ্ছে বিন্দু সমূহের সেট, অর্থাৎ মূল সেট। আমরা এই মূল সেটের মধ্যে সরলরেখা ও সমতলকে একটি সার্বিক সেটের উপসেট হিসেবে বিবেচনা করতে পারি। দেখো, এই স্থানকে যদি আমি সার্বিক সেট ধরি, তাহলে সরলরেখা ও সমতলকে এই সার্বিক সেটের উপসেট হিসেবে বিবেচনা করা যায়। এই বিবেচ্য বিষয়সমূহ জ্যামিতিক স্বীকার্য, এই বিবেচ্য যে বিষয়সমূহকে আমরা জ্যামিতিক স্বীকার্য বলি। স্বীকার্য 1 থেকে 5, আমরা এই স্বীকার্য 1 থেকে 5কে আমরা বলছি আপাতন স্বীকার্য। স্বীকার্য 1, চলো একটু এটা নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। স্বীকার্য 1-এ বলা হচ্ছে যে জগৎ বা স্পেস, অর্থাৎ যে জায়গাতে তুমি আমি সবাই, অর্থাৎ জাগতিক সবকিছু আছে, সেটা হচ্ছে জগৎ। এই স্পেসের সকল বিন্দু সেট এবং সমতল ও সরল রেখা এই সেটেরই উপসেট। মাত্র যেটা ব্যাখ্যা করলাম। স্বীকার্য 2 বলা হচ্ছে দুইটি ভিন্ন বিন্দুর জন্য, দুইটি ভিন্ন বিন্দু, মনে করো এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, ধরে নিলাম এটা এ বিন্দু আর এটাকে ধরলাম বি বিন্দু। এই যে দুইটা ভিন্ন বিন্দুর জন্য একটি ও কেবল একটি বলতে বুঝি শুধুমাত্র একটি সরলরেখা আছে যাতে উভয় বিন্দু অবস্থিত। তাহলে আমি যদি এই দুইটা বিন্দুকে এরকম করে টান দিই, তাহলে মনে করো এ আর বি, এই দুইটা বিন্দুতে তুমি একটা সরলরেখায় আঁকতে পারবে। অর্থাৎ এই সরলরেখা তুমি ওইদিকে বাড়ায়ও দিতে পারো, এদিকে বাড়ায়ও দিতে পারো, তাতে কিছু না, কোনো ব্যাপার না। তাহলে এই যে দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুতে তুমি সর্বোচ্চ একটা সরলরেখা আঁকতে পারবে। আর একটা সরলরেখা আঁকলে এই সরলরেখার উপর দিয়েই যেতে হবে। তার মানে এই দুইটা বিন্দু থেকে আমরা কি একটা মাত্র সরলরেখা পাবো। এই কথাই হচ্ছে আমাদের স্বীকার্য 2-এ বলা হচ্ছে। স্বীকার্য 3, আচ্ছা, স্বীকার্য অর্থাৎ হচ্ছে অ্যাগ্রিমেন্ট, বা আমরা যেটা স্বীকার করে নিচ্ছি বা বিজ্ঞানীরা যেটা স্বীকার করে নিচ্ছে, গণিতবিদরা যা স্বীকার করলো। তো একই সরল রেখায় অবস্থিত নয় এমন 3টি ভিন্ন ভিন্ন বিন্দুর জন্য একটি ও কেবল একটি সমতল আছে যাতে বিন্দু 3টি অবস্থিত। তার মানে একই সরল রেখায় নয় এমন 3টি ভিন্ন ভিন্ন বিন্দু। মনে করো এখানে একটা বিন্দু আছে, সরল রেখা না, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এরকম 3টা ভিন্ন ভিন্ন বিন্দু জন্য একটি ও কেবল একটি সমতল আছে। সমতল বলতে একটা প্লেন সারফেস, এই যে একটা প্লেন সারফেস, এটা মনে করো একটা ক্ষেত্রফল যার দৈর্ঘ্য প্রস্থ 2টা মাত্রা থাকবে। সমতল বলতে আমরা বুঝি যা 2টা মাত্রা, অর্থাৎ একটা এই বোর্ডটাকে তুমি একটা সমতল হিসেবে কল্পনা করতে পারো। তুমি যে পড়ার টেবিলে পড়ছো, সেই টেবিলে যে উপরে যে তলটা, উপরে যে সারফেসটা, সেটাকে তুমি একটা সমতল চিন্তা করতে পারো। তো 3টা বিন্দু যদি একই সরল রেখার উপরে না পড়ে, তাহলে এই 3টাকে এক সরল রেখার উপর আমরা ফেলতে পারবো না। 2টা হলে এক সরল রেখার উপর পড়তো, তো এই 3টাকে একটা সরল রেখার ফেলতে পারি নাই। তার মানে এটা একটা নির্দিষ্ট সমতলের মধ্যে আছে, একটা সমতল বা একটা সারফেসের উপর থাকবে। স্বীকার্য 4 কি বলা হচ্ছে, এখানে কোনো সমতলে দুইটি সমতল যদি ভিন্ন বিন্দুতে যায় এমন সরলরেখা ওই সমতলে অবস্থিত। কোন সমতলের দুইটি ভিন্ন বিন্দু আলাদা দুইটা বিন্দু দিয়ে যায় এমন সরলরেখা ওই সমতলে অবস্থিত। আলাদা আলাদা যদি বিন্দু হয়, একটু আগে যেটা বলা হলো যে 3টা বিন্দু ছিল, তাহলে কোন সমতলে দুইটি ভিন্ন বিন্দু দিয়ে যায়, এই দুইটা ভিন্ন বিন্দু দিয়ে যায় এমন সরলরেখা ওই সমতলে অবস্থিত। অর্থাৎ এই দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে, সেই সরলরেখাটা এই সমতলের মধ্যেই কোনো না কোনো জায়গায় অবস্থান করবে। স্বীকার্য 5কে আবার আমরা কয়েকটা পয়েন্ট আকারে লিখলাম। 3টা পয়েন্ট দেখতে পাচ্ছি আমরা এখানে। তো জগতে
একাধিক সমতল বিদ্যমান, হ্যাঁ সত্য কথা, জগতে একাধিক সমতল মানে অনেকগুলো সারফেস থাকতে পারে। যদি আমি ছোট্ট একটা উদাহরণ দিই তোমাদের, ধরো যে এটা একটা ঘনবস্তু, জগতের মধ্যে থাকে একটা, জগৎ যদি উপসেট হয় এটা হচ্ছে জগৎ যদি সেট হয়, সার্বিক সেট হয়, এটা তার একটা উপসেট। তো যদি একটা উপসেটেরই তোমার হচ্ছে অনেকগুলো তল থাকে, দেখো এখানে 6টা তল আছে, দেখতে পাচ্ছ তুমি 6টা তল। একটা ফুটবলের যে উপরি তল, এটা বক্রতল বলা হয়। যে তুমি একটা সিলিন্ডারকে চিন্তা করো, এই সিলিন্ডারে অনেকগুলো তল আছে, এখানে একটা বৃত্ত আছে, এখানে একটা বৃত্ত, দুইটা হচ্ছে বৃত্তীয় তল, আর এই হচ্ছে তোমার গোলীয় অর্থাৎ বক্রতল, আবার সবগুলো মিলাই হচ্ছে একটা তল। তার মানে জগতে একাধিক তল হচ্ছে বিদ্যমান, একাধিক সমতল বিদ্যমান। আচ্ছা, এরপরে প্রত্যেক সমতলে একাধিক সরলরেখা অবস্থিত। তো প্রত্যেকটা সমতলে যতগুলো সমতল থাকবে সেই সরলরেখা যদি এটা তুমি তল কল্পনা করো, এখানে একাধিক সরলরেখা অবস্থিত। এরপরে বলছে প্রত্যেক সরলরেখার বিন্দু সমূহ এবং বাস্তব সংখ্যা সমূহকে এমনভাবে সম্পর্কিত করা যায় যেন রেখাটি প্রত্যেক বিন্দুর সঙ্গে অন্য একটি বাস্তব সংখ্যার সংশ্লিষ্ট হয়, এবং প্রত্যেক বস্তুর সংখ্যার সঙ্গে রেখাটির একটি অনন্য বিন্দু সংশ্লিষ্ট করা। অনন্য বিন্দু বলতে আমরা একটা বিন্দুর জন্য একটা বিন্দু, একটা বিন্দুর জন্য একটা বিন্দু, এভাবে আমরা সংশ্লিষ্ট বা যুক্ত করতে পারি। তো আমরা আলোচনা করলাম আজকের ক্লাসে আপাতন স্বীকার্য, অর্থাৎ 5টি আপাতন স্বীকার্য। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষা এখন শর্ট কোশ্চেন আকারে পরীক্ষা আসে। তো আজকের আলোচনা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। পরবর্তীতে ফিরে আসবো আর নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।